আলোঘর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি নাট্যকার, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক জিনাত হাকিম। কেমন আছেন আপনি? ভালো। আমরা কথা শুরু করি সাধারণত আমাদের অতিথিদের শৈশব থেকে। আপনার একটা ছোট্ট শৈশব ছিল। ছোট শৈশব ছিল বলতে যখন আপনি ছোট ছিলেন তখন না ছিলেন নাট্যকার, না ছিলেন নাট্য প্রযোজক, কিছুই না। কি নামে ডাকতো ওই সময়টায় আপনাকে? আমি তখন নাট্যকার ছিলাম। আরো ছোটবেলার কথা যদি একেবারেই শৈশবে। আমি খুব ছোট, শৈশবটা যদি হয় 12 বছর পর্যন্ত, তো অবশ্যই ছিলাম তখন 12-14 কৈশোর। তো যেটা হচ্ছে যে আমি মতিঝিল এজিবি কলোনিতে ছিলাম, আমার শৈশব কেটেছে ওখানে। আমার বাবা ছিলেন রেডিও বাংলাদেশে। তো মতিঝিল কলোনিতে আমাদের বাসা ছিল। তো কলোনির বাসাগুলো যেটা হয়, অনেক একটা মাঠ থাকে খেলার, বন্ধুরা অনেক ছিল, অনেকগুলো ফ্ল্যাট। তো আমার একটা গ্যাং ছিল। তা আমি তখন নাটক লিখতাম এবং তাদেরকে দিয়ে, আমার খেলাটা ছিল তাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতাম। কিন্তু আমার আরেকটা প্রশ্ন ছিল, জিনাত হাকিম নামটা তো আর ছোটবেলায় ছিল না, জিনাত ছিল সঙ্গে আর কি। ডেফিনেটলি সেটা তো আইজিলেমের সাথে বিয়ে হওয়ার পরে আমি ওটাকে জুড়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু তখন কি ছিল না? আমার বেসিক নামটা হচ্ছে, আমার পাসপোর্ট নেম বা আমার বায়ো নেমটা হচ্ছে জিনাত আরা রহমান। আচ্ছা, হ্যাঁ, এটার মিডিয়া নেমটা জিনাত কি হাকিম। ডাকতো আপনাকে? জিনাত। আচ্ছা। আর কাছের মানুষ যারা আছেন তারা আদর করে জিনু। জিনু। আচ্ছা, ওই ছোটবেলায় যে আপনার গ্যাং ছিল বললেন, মানে কারা ছিল সেই দলে? গিনিপিগ। কারা? তারা এখনো আছে। হ্যাঁ, অনেক বছর আগের কথা এটা। আমি তো 85-এ এসএসসি করেছি, তাহলে সেই শৈশবটা আরও আগের। তো ওরা আমার কলোনির যারা অন্যান্য ফ্ল্যাটের বন্ধুরা ছিল, আমার খেলার সাথীরা ছিল, আমার সাথে খেলতে অনেক জুনিয়র। আমার থেকেও দেখা যাচ্ছে আমি হয়তো ক্লাস 7-এ পড়ছি, ক্লাস 3-র বাচ্চাটাও আমার সঙ্গে খেলছে। তো ওরাই ছিল আসলে। কিন্তু ছোটবেলায় যদি আমরা লেখালেখি শুরুর কথা বলি, অন্তত বাঙালি কবি লেখকরা শুরু করে তাদের লেখক জীবন বা কবি জীবন কবিতা দিয়ে। আপনি তখনই নাট্যকার ছিলেন কেন? নাটক লেখা কেন? কবিতাও তো লিখতে পারতেন। নাটক বলতে আসলে ছোট ছোট নাটিকা যেগুলো হয়। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে, আমাদের আইডিয়াল হাই স্কুল পড়েছি আমি, ওখানে খুব মানে সাংস্কৃতিক চর্চা হতো। সব স্কুলেই হয়, খেলাধুলা যেমন হয়, তারপর অ্যানুয়াল যেই এক্সামিনেশন ফাইনালের পরে যে সাংস্কৃতিক সপ্তাহ হয়, ওখানে নানান ধরনের কবিতা, গান। তো আমি কেন জানি না সবসময় উৎসাহিত থাকতাম। হিট হতো না আগে, একটু আগে হচ্ছে অ্যালাউ করবে, তারপর ফাইনালি তাদেরকে একটা কম্পিটিশনে আনবে। তো আমার ভেতর একটা সবসময় কাজ করতে ইচ্ছে। আর আমার আসলে বেসিক্যালি আমার মা খুব ভালো লিখেন, আমার মা খুব ভালো গান করেন, আমার নানা বাড়ির পরিবার খুব ভালো মানে গান গাইতে পারে, কবিতা লেখা, গান লেখা বেশ। কিন্তু নানাবাড়ির পরিবার যদি গান গাইতে পারেন বা মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অনেক বেশি। কিন্তু আপনার বাবার কথা তো বাদ দিলে চলবে না, তিনি রেডিওতে চাকরি করতেন, তার মানে বড় ব্যাপার ছিল, মানে একটা এত বড় একটা প্রচার মাধ্যম ওই সময়, অবশ্যই মানে গুরুত্বপূর্ণ। তো তিনি কিভাবে আপনাকে উৎসাহিত করতেন? আচ্ছা, আমার মামারাও ছিলেন, তারা তখন রেডিও টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট ছিলেন গানের। আচ্ছা। এবং গীতিকার ছিলেন, প্রযোজক ছিলেন মামারাও। তো মামাদের কথাটাই বেশি বলে। আমার আব্বা তো অবশ্যই, আমার আব্বা না শুধু, আমার আম্মা, আমাদের বাসার ভেতরে যে পরিবেশটা ছিল, রেগুলার সন্ধ্যায়, তখন কিন্তু কারেন্ট চলে যেত অনেক। ছোটোবেলায় আমার মনে পড়ে যে সন্ধ্যায় কারেন্ট চলে গেলে, তখন তার আইপিএস ছিল না, হারমোনিয়াম নিয়ে আমাদের বাসায় গান হতো, সন্ধ্যাবেলা একটা আড্ডা বসে যেত, এরকম একটা ব্যাপার ছিল আসলে। তো আব্বা তো অবশ্যই উৎসাহ দিতেন। আমি সবসময় যে কথাটা বলি যে কোনো শিশুর শৈশবটা তো আসলে আরও ছোটোবেলা থেকে শেখার ব্যাপার আছে। আমি মনে করি 2-3 বছর বয়স থেকেও বাচ্চারা কিন্তু, 4 বছর বয়স থেকে কিন্তু পরিবারের যেই খেলতে খেলতে তার যে শেখা বা যে কোনো কিছুতে ইনভলভ হওয়া, ওই পরিবেশটা আসলে পরিবার থেকেই আসে। তো ওটা আমার বাবা মার মধ্যে ছিল। কিন্তু আপনি ছোট ছোট নাটিকা লিখতেন, সেটার একটা পরিণতির দরকার হতো, যে মঞ্চস্থ হওয়া। এটা শুরু হলো কবে থেকে? এটা ছিল আমাদের কলোনির বাসায়, দোতলায় বাসায় ছিলাম, আমাদের সিঁড়ি ছিল। তো এরকম সিঁড়ির নিচে, স্টেপগুলোর নিচে সামনে তো একটা ফ্ল্যাট থাকে, প্ল্যাটফর্ম থাকে না, সিঁড়ির তো একটা ইয়ে থাকে, নেমে ধাপে ধাপে নামতে হয়। তো ওটা ছিল আমার মঞ্চ। ওখানে হচ্ছে আমার শিল্পীরা সব অভিনয় করতো, আর আমার কিছু অডিয়েন্সও আমি জোগাড় করে নিয়ে আসতাম, তারা ওই সিঁড়ির ধাপে ধাপে বসে এগুলো দেখবে।
এবং আমি ডিরেক্টরিয়াল কাজ করতাম সিরিয়াসলি। জোগাড় করে নিয়ে আসতেন, চকলেট দিতে হতো নাকি? মানে তাদেরকে তারা বসতে হবে, দেখতে হবে, তার আগ্রহ নিয়ে দেখতো। সত্যিকার অর্থে আমার বন্ধুরা কিন্তু এখন কোনোভাবেই অবাক হয় না আমার এই নাট্যকার জিনাত হাকিম হয়ে ওঠার যে গল্পটা, তারা কিন্তু একদম অবাক হয় না। এবং আমার বন্ধু রীতিমতো বলে যে তোমার তো এটাই হওয়ার কথা ছিল, মানে আপনি এই দোষে দুষ্ট ছিলেন তখন থেকে, ছোটবেলা থেকে। আচ্ছা, কিন্তু তখনকার কথা যদি বলি, এমন কোনো চিত্রনাট্য বলতে ছোট ছোট নাটিকের কথা যদি বলি, কোনোটার কথা মনে আছে কিনা যে ওই বিষয়টা আপনার কাছে মনে হয়েছে যে আপনার বয়সকেও ছাড়িয়ে গিয়েছিল, বা ওই বয়সে আপনি কিভাবে লিখতে পারলেন পরবর্তীতে, এমন কোনো মনে হয়েছিল কিনা? আমার তো বড় 3 বোন ছিল, আর আম্মা খুব পড়তেন। আমাদের বাড়িতে অনেক গল্পের বই, মানে আমার বয়সের তুলনায় আমার বড় বোন আমার চেয়ে 5 বছরের বড়, তো ওরা যে বইগুলো পড়তো আলমারি তাকে ওপরের দিকটায় থাকতো, আমি বেটে জানালা দিয়ে ওরকম তাক পর্যন্ত উঠে যেতাম এবং ওই বইগুলো আমি পড়তাম। তা আমি বয়সের তুলনায় সবসময় একটু অ্যাডভান্স, তো ওইগুলো ছিল। আর না, এমন কিছু লিখতাম না আসলে। তখন যেটা হতো যে ওই যে একটা কথা বললাম না, শেখার জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে পরিবার, তারপর বন্ধু, খেলার মাঠ। তো আমি আসলে যে বিষয়গুলো নিয়ে আমাকে স্পর্শ করতো, এখনও যেটা হয় আমি কিন্তু বই পড়ে অনেক শিখি না, আমি যাপিত জীবনের মধ্য থেকে যে বিষয়টা আমাকে স্পর্শ করে। তো আমি তখন দেখতাম যে আমাদের কাজের লোকদের সাথে কীরকম ব্যবহার করা উচিত বাবা মা শেখাতেন বা বলতেন। তো তারা যখন বাইরে চলে যেতেন, আমরা নিজেরাই কাজের লোক সাজতাম, আমরাই বাবা মা সাজতাম, সে যে ওইগুলো অ্যাক্ট করতাম যে আসলে কীভাবে আমাদের মানে সন্তানদের অ্যাক্ট করতে হবে, বা আমরা কিভাবে রিয়্যাক্ট করি, কাজের লোকের সাথে আমরা কি বিহেভ করছি, তাকে কতটুকু স্পেস দিচ্ছি, ওই বিষয়গুলো আসলে স্পেশাল তো কিছু না। আমরা শৈশব থেকে একটু একটু করে বড় হওয়ার দিকে যাচ্ছিলাম। প্রথম কখন মনে হলো যে আপনার লেখাগুলো যদি টেলিভিশনে প্রচার হয়, রেডিওতে প্রচার হয়, অর্থাৎ গণমাধ্যম যেগুলো আছে, জাতীয় গণমাধ্যম, সেখানে প্রচার হলে ভালো হয়, কখন মনে হয়েছিল? তার আগে একটু ছোট্ট করে বলি তার আগের ঘটনাটা। সেটা হচ্ছে দেয়ালে স্কুলে অনেক কিছু কিন্তু সিনিয়র আমাদের যারা থাকতেন, তারা কিন্তু যারা হাই স্কুলে ছিলেন বা ক্লাস 9-10-এ পড়তেন, তারা কিন্তু দেয়াল লিখন হতো আমাদের আইডিয়াল স্কুল, প্রতিযোগিতা হতো। দেয়ালিকা তো বের হতো, আবার দেয়াল স্কুলে ক্লাসরুমের দেয়ালে অনেক সুন্দর কথা লেখা থাকতো। তারপর আমরা যখন সেই ডায়েরিগুলো, এখন হয়তো নেই, নিচে অনেক সুন্দর সুন্দর কোটেশন থাকতো, তা আমি কিন্তু ওগুলো খুব পড়তাম। এবং ওখানে কিন্তু সব শিক্ষামূলক থাকতো, যেমন অসি অপেক্ষা মসি অনেক শক্তিশালী। তখন অসি মসি বোঝার বয়সটা কিন্তু হয়নি, কিন্তু আমি জেনে নিতাম ঘটনাটা কি, এবং ওগুলো সব ডায়েরিতে লিখতাম। মোট কথা পাঠ্য বইয়ের বাইরে যত ধরনের পড়া ছিল সবই ছিল, মানে ওগুলোর ব্যাপারে আগ্রহ ছিল। আর পাঠ্য বই পরীক্ষার সময় পড়তাম, আর ডেফিনেটলি পড়াটা আমি ঠিক রাখতাম, তো পড়তেই হবে, যেহেতু আমি আইডিয়াল হাই স্কুলে ছিলাম, তারপর পরবর্তী বিজ্ঞানেসা, তারও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং পড়াশোনার বাসা থেকে কোনো মাপ ছিল না। ওই কথাটা আব্বা আম্মা বলতেন যে পড়াশোনা ফার্স্ট হতে হবে না, কিন্তু পড়তে তো হবে। তো হ্যাঁ, আমার যেটা হয়েছে পরবর্তী সময়ে আমি ইউনিভার্সিটিতেও আমি বিভিন্ন অনুষ্ঠানে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমি গল্প লিখেছি, প্রতিযোগিতায় অংশ নিয়েছি, সবসময় আমি পেরেছি প্রথম হতে বা দ্বিতীয় এরকম না, বা কিন্তু আমি সবসময় ইনভলভ ছিলাম। তো যখন বিভিন্ন পত্রিকায় গল্পগুলো ছাপা হতো, তারও পরে যখন নাট্যকার হিসেবে প্রথম নাটকটা আমার মনে হলো যে আমি নাটক লিখতে পারি বা লেখা উচিত, সেটা আসলে একটা ঘটনা ছিল। সেটা হচ্ছে আইজুল হাকিমের স্ক্রিপ্টগুলো আমি ওর সাথে কো আর্টিস্ট হিসেবে রিহার্সেল করতাম। তখন তো বিটিভিতে অনেক রিহার্সেল হতো, 3 ক্যামেরায় কাজ, কোনো কাট বোধহয় ছিল না, শর্ট আমি জানি না, ওকে মুখস্থ করতে দেখতাম বিয়ের পরপর, 93 পরপর। তো আমি ওর সঙ্গে কো আর্টিস্ট হিসেবে, তো ওর স্ক্রিপ্টগুলো আমি আগে পড়তাম, যেহেতু আমি লিখতাম ছোটোবেলা থেকে, আমার আগ্রহ ছিল। তো যখন একটা স্ক্রিপ্ট নিয়ে আসতো আমি একা একা পড়তাম। তো ওরকম একটা স্ক্রিপ্টও একবার নিয়ে আসলো বাসায়, আমি পড়লাম। তো পড়তে পড়তে আমার মনে হলো যে গল্পটা বা নাটকটা মানে টেলিভিশনে যাবে, বাংলাদেশ টেলিভিশন একটা জাতীয় গণমাধ্যম, একমাত্র তখন, তো বিশাল ব্যাপার। আমি হাকিম আসার পরে বললাম কি এই গল্পটার চেয়ে না আমি ভালো লিখতে পারি, মানে আমার মনে হচ্ছিল যে এই গল্পটা যদি টেলিভিশনে যায় বা এই নাটকটা যদি হয়, আমি কনফিডেন্ট যে আমি এর চেয়ে ভালো পারি। তো আমার শ্বশুর আমাকে বললেন এই কথাটা শুনে যে তুমি কেন লেখো না, তোমার গল্প তো ভালো। তো আসলে আব্বার ওই কথাটা না, মানে কোনো কোনো মানুষকে কিছু কিছু কথা আছে না ইন্সপায়ার করে। আমার শ্বশুর উনি এমনভাবে কথাটা বললেন, তো আমার কাছে মনে হলো আমার যতটুকু বিশ্বাস ছিল, মানে বিশ্বাসটা আরও মানে একদম মানে মনে গেঁথে গেল যে হ্যাঁ আমি পারবো। আমি হাকিমের কাছে তখন বললাম যে বিটিভিতে একটা নাটক দিতে চাই, কি করে সম্ভব। তখন ওর বাংলাদেশ টেলিভিশনে, এটা বোধহয় 95 হবে। একটা তো ছিল প্যাকেজ নাটকগুলো শুরু হলো, একটা ওপেন সম্ভব প্রডিউস করে, তখন আমার রুটস অডিও ভিজুয়াল নামে আমার নিজস্ব একটা প্রযোজনা সংস্থা আমি করেছি, এখন ওটা আছে। তো ওখানে আমার একটা সুযোগ, আমি লিখে ফেললাম, এবং আমি খুবই লাকি সেই নাটকটি আমার পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় আব্দুল আল মামুন ভাই।
তো মামুন ভাই যখন আমার স্ক্রিপ্টটা ডিরেকশন দিলেন, আমি বসে বসে মনে হলো আমি যা লিখেছি, মামুন ভাইয়ের প্রতিটা রিহার্সেলে বসে এবং ওনার ডিরেকশনের সময় এডিটিংয়ে আমার মনে হলো যে আমি বিশাল বড় একটা প্রথম নাটকে আমি শেখার একটা মানে ইনস্টিটিউশন পেয়ে গেছি। তা আমার একটা ভালো দিক হচ্ছে আমি খুব অবজার্ভ করতে পারি এবং আমি পিক করতে পারি, মানে আমি স্বার্থপরের মতো লেগে থাকি, আমার যতটুকু দরকার আমি নিয়ে নিই। কিন্তু এর মধ্যে কিন্তু বড় একটা অংশ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আজিজুল হাকিম, ওনার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল সেই বিষয়টা। আজিজুল হাকিমের সাথে পরিচয় হয়েছে, আমি ওনার একজন ফ্যান, সেইভাবে আমি ওনার নাটকের অভিনয়ের একজন গুণমুগ্ধ দর্শক। না কিন্তু যারা বড় আর্টিস্ট বা শিল্পী, তারকা শিল্পী, তাদের ভক্ত ফ্যান অনেকেই থাকেন। আমি নিজেও ভক্ত, বা আমার মতো অনেকেই ভক্ত ওই সময়টায় যারা ছিলেন সবাই। কিন্তু সবাই তো আর তার কাছাকাছি যাওয়ার সুযোগ পায় না, সেখানে তার বউ হয়ে যাওয়া চারটিখানি কথা না। কেন, সে তো একজন মানুষ, চারটিখানি কথা না কেন? আমি তো উল্টোটা বলি যে আমার কাছেও আসে, তার জন্য চারটিখানি কথা ছিল না। না, এটা আসলে আমি মনে করি, বিশ্বাস করি যে আল্লাহ, বিয়েটা মানুষের ভাগ্য। সে একজন অভিনেতা, কিন্তু সে তো একজন মানুষ, তার তো বিয়ের বয়স হয়েছিল, তার ঘর থেকেও বউ খুঁজছিল। এবার আমাদের আসলে পরিচয়টা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো এক পহেলা বৈশাখে, এবং দুজনেরই তখন বাড়ি থেকে বিয়ের কথা চলছে, এবং একেবারেই আমার তো তার প্রতি অনেক আসলে একটা আমি ফ্যান ছিলাম, বড় রকমের তার অভিনয়ের ভক্ত, বা নাটক যেহেতু আমি পছন্দ করতাম, আমি টেলিভিশনে, আমি সিনেমার পোকা ছিলাম, আমি সমস্ত এই বিনোদন ম্যাগাজিনগুলো পড়তাম, তা আমি তাকে দেখতাম। তো কখনো অতটা ভাবিনি যে তার সঙ্গে আমার এভাবে পরিচয় হবে। তো প্রথম আমি তাকে সামনাসামনি দেখি আমাদের ইউনিভার্সিটিতে, উনি একটা মামুনুর রশিদ ভাইকে নিয়ে বোধহয় কোনো একটা ডকুমেন্টারি কাজ করতে এসেছিলেন। তো আমার বন্ধু মিলা, ও জানতো যে আমি তার ফ্যান, তো সে আমাকে ডেকে নিয়ে আসছে 4 তলার কমন রুম থেকে, দেখ কে এসছে। আমি বললাম কে? বলে যে তোর প্রিয় নায়ক এসছে। তো আমি গিয়ে তখন তাকে প্রথম দেখলাম, কথা বলিনি। পরবর্তীতে আবার তার সঙ্গে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখে দেখা হয়। তখন আমি আর আমার আরেক বন্ধু তার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলাম, এবং তখন তো আর সেলফি ছিল না, তখন সে আমাকে লিখেছিল শুভ কামনা রইল। কিন্তু আমার একটু জানার ইচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির কোন জায়গাটায় দেখা হয়েছিল, মনে আছে? টিএসসি। টিএসসি, আচ্ছা আচ্ছা। আপনার প্রথম নাটক প্রচার হলো, সেই প্রতিক্রিয়াটা কেমন ছিল আশপাশের মানুষজনের? আচ্ছা, আমার প্রথম নাটকটা ছিল নির্জন স্রোত। আমি লিখেছিলাম আরেকটা নাটক একাকী সময় প্যাকেজের, কিন্তু আমার আসলে অনুভূতিটা কাজ করেছে বাংলাদেশ টেলিভিশনে যখন তার নিজস্ব প্রযোজনায় প্রচার হয়, সেই কথাটা আমার মনে আছে। এ সপ্তাহের নাটক কি? এ সপ্তাহের নাটক, কাজল কালো দিন। দিলু ভাই, আমি তো দিলু ভাই বলে আমি পুরো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো উনি বলেছিলেন, হাকিম যখন ইচ্ছা প্রকাশ করেছে, আমি বলেছি তুমি একটু দেখো কিভাবে একটা স্ক্রিপ্ট আমি দিতে পারি। তখন তো একটা অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, ওনারা পড়বেন, তারপর ওখানে নাটকের বিভাগ আছে, তারপর তো আমাকে অডিশন পাস করে তারপর আমাকে যেতে হবে নাটকটা। তো আমি খুব লাকি, তারা নাটকটি পছন্দ করেছিলেন, এবং সেই কাজল কালো দিন নাটকটি আমার কাছে আসলে প্রচারের পর সবাই খুব এটাকে প্রশংসা করেছিলেন। আর আমি আমি প্রশংসার জন্য আসলে লিখি না, আমার সবগুলো নাটকে বা আমার যে কোনো লেখায় মানে একটু বলতে হয় যে আমার কাছে মনে হয় যে শেষে আমি আসলে অন্য কিছু দেখে, যে একটা সিনেমা দেখে, একটা নাটক দেখে, বা একটা গল্পের বই, গল্প পড়ে, উপন্যাস পড়ে আমি আসলে এখান থেকে কী শিখলাম আমি শিখতে চাই, মানে কিছু একটা জিনিস আমি আমার ভেতরে মানে একটা লার্নিং যেন হয় তৈরি। আমার নাটকগুলো আসলে শেষে এসে একটু শিক্ষার ব্যাপার স্যাপার থাকে, খুবই সামান্যও যদি হয়। তো ওই নাটকটাতে ওরকম ছিল যে একটা এইজ হয়ে গেলে একটা মেয়ের যখন তার 18 ক্রস করে যায়, তখন আমরা তাকে কখনো গায়ে আঘাত করা, থাপ্পড় দেওয়া বা এরকম কিছু করতে পারি না, বা তাকে এমন আচরণ করতে পারি না। তার কিন্তু একটা বয়স সন্ধিকাল। ওই গল্পটাই ছিল বড় ভাই তাকে হঠাৎ একটা চর মারে, এবং ওই চর খেয়ে সে বাড়ি থেকে চলে যায়, এবং একটা রাত 24 ঘন্টা, রাতটা পার হলে আমাদের সমাজে তখন কি প্রতিক্রিয়া হতে পারে, একটা মেয়ে ঘরের বাইরে আছে, ওই পুরো বাড়ির টেনশনটা। এখন হয়তো অনেক কিছু ইজি, কিন্তু তখন এতটা ছিল না। সেটাই ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক, আলোগুরু প্রকাশনা, তারা খুব বড় একটা কাজ করে। প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে একেবারে 64 জেলায়, সেসব স্কুলে বই মেলা করে, মানে একেবারে যারা সাধারণত বই হাতে পায় না, পাঠ্য বইয়ের বাইরে, তাদের হাতে বই পৌঁছে দেয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে যারা আছে বা একেবারে রিমোট এরিয়াতে, আমি তো যাই গ্রামে, সেখানে তো অনেক ভালো ছাত্র আছে, পড়াশোনা করতে চায়। আর এখন তো একদম সেই যুগ নেই যে তারা অক্ষর জ্ঞান নেই। তো এটা তো ভীষণ রকমের, আমি বলবো, সামাজিক আন্দোলন। এই ধরনের এই বিষয়গুলো হওয়া দরকার, কারণ আমি তো নিজে গ্রামে যাই, শুটিংয়ের কারণে যেতে হয়, ব্যক্তিগত কাজে গিয়েছি। অনেক ছাত্রছাত্রী আছে যারা বই পড়তে আগ্রহী, বা তারা নিজেরাও লিখতে আগ্রহী আছে না, এরকম। তো এটা তো বিশাল একটা, আমি মনে করি, উদ্যোগ। একদম। আচ্ছা, এখন আপনার পরিচালক জীবনে একটু প্রবেশ করি। নাটক লেখার দায়িত্বটা খুব কম,
যে আপনি একটা স্ক্রিপ্ট দিয়ে দিলেন, যদি কোনো কারেকশন থাকে পরিচালক হয়তো বলেন, প্রডিউসার হয়তো বলেন সেটা একটু কারেকশন করে দেওয়ার জন্য, আপনি দ্বিতীয়বার দিলেও বলতে গেলে তৃতীয় ধাপে আর তেমন কোনো কাজ থাকে না। কিন্তু একজন পরিচালকের অনেক কাজ, সেই কাজগুলো আপনাকে করতে হয় যখন আপনি পরিচালক পরিচয়টা দেন। পরিচালনা করবেন কখন থেকে মনে হলো, বা কেন মনে হলো যে পরিচালনা করা দরকার? আচ্ছা, আমার পরিচালনা করার দরকার মনে হলো এই জন্য, আমি যেটা লিখছি, লেখার পরে একটা ডিরেক্টরের সাথে যখন আমি শেয়ার করছি এবং অভিনয় যিনি করছেন তিনজনের মধ্যে একটা গ্যাপ হয়ে যায়। অবশ্যই যার যার জায়গা থেকে সে এটাকে তার একটা থট প্রসেসে নিয়ে আসে। তো আমার কাছে মনে হয় যে আমার লেখা নাটক যখন আমি ডিরেকশন দিই, আমার চরিত্রটা ঠিক আমার চরিত্রটাই হয়ে ওঠে, এটা হচ্ছে প্রধান। আর আমি যখন স্ক্রিপ্ট লিখতাম শুরু থেকে, কাজী ইলিয়াস কল্লোল উনি আমার একটা নাটক করেছিলেন, তো উনি আমাকে বলছেন, ভাবি আপনার স্ক্রিপ্টের ডিরেকশন দিতে একটু প্রবলেম হয় না, অ্যাজ বিকজ আমি খুব টেকনিক্যাল বিষয়গুলো আমি স্পেসিফিক করে দিতাম। ক্লোজ শটে যাবে, মিড ক্লোজে যাবে, লংয়ে যাবে, বা এখানে এইরকম রিয়াকশানটা যাবে, স্ক্রিপ্ট আমি টাইপ করে দিতাম। কারণ আমার কাছে মনে হতো যে একজন ডিরেক্টর যেটাই করুক না কেন, আমার ক্যারেক্টার কী করতে চাচ্ছে তখন। তো আমার টেকনিক্যালি আমার স্ক্রিপ্ট কেউ নিলে আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো ইনক্লুডেড থাকতো। আপনার লেখা নাটক অন্যান্য পরিচালকরা পরিচালনা করেছেন, আবার আপনার হাজবেন্ড আজিজুল হাকিম তিনিও করেছেন, যেমন তুমি আমি এবং সে, বা তুমি আমি ও সে, অনেক নাটক করেছে। সর্বশেষ নাটকটার যে কথা যদি বলি, যেটাতে চাঁদনী অভিনয় করেছিলেন, তিনি যখন পরিচালনা করেন তখন কতটা মনোমালিন্য হয় আপনাদের মধ্যে, যে না এই দৃশ্যটা আমি এইভাবে চেয়েছিলাম, তুমি কেন এইভাবে করেছো, এরকম হয় কিনা? আচ্ছা, সেটা সব পরিচালকের সঙ্গে যেভাবে হয় ওর সঙ্গে আমার সেটাই হয়। তখনও আমারও হাজবেন্ড থাকে না, না কোনো হাজবেন্ড থাকে না, এবং সে তো কখনো আমাকে সে কনভিন্স করে, কখনো আমি তাকে কনভিন্স করি, কখনো শিল্পীরাও এসে বলে ভাবি এটা একটু এইভাবে না হলে, যেটা সবার সাথে যা হয় আজিজুল হাকিমের সঙ্গে সেটাই হয়। কিন্তু তবু একটা সন্তুষ্টি না থাকলে কিন্তু কাজটা হতো না, পরের স্ক্রিপ্টটা হয়তো তাকে দিতেন না আপনি, হয় না? ওর সাথে তো আমার বোঝাপড়াটা চমৎকার। অন্য কোনো ডিরেক্টর হলে যেটা প্রবলেম হয় সেটা তো ওর সঙ্গে অনেক কম হয়, কারণ আমি যখন লেখালেখির কাজটা যখন হয়, শুরুতে কিন্তু আমি ওকে বলি আমি এটা চাচ্ছি, এভাবে করছি, প্রথমে তো স্ক্রিপ্টটা শেয়ার করি। আর ওর সাথে তো আমার মানসিক যে একটা বোঝাপড়া আছে, সমঝোতার ব্যাপার আছে, ও আমাকে বোঝে, সেখান থেকে তো অনেক রিলিফ। তো আপনি প্রযোজনাও করেছেন, প্রযোজকের দায়িত্ব আরও অনেক বেশি, কারণ এই সময়টায় এসে একেবারে নাটকের প্রতি প্রেম না থাকলে মানুষ টাকা লগ্নি করতে চায় না। সেই প্রেমটা আপনার আছে বলেই আপনি করেন, সেই অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, আমি শুরু থেকে যেটা করলাম, যেহেতু আমি নাট্যাঙ্গনেই চলে এসেছি, আমি কোনো চাকরিতে গেলাম না, বা আমার শ্বশুর বলতেন তুমি বিসিএস দাও, আমি বলতাম যে আব্বা আমার কিন্তু হয়ে যাবে, আমি তখন ঢাকার বাইরে পোস্টিং হবে, আপনার ছেলের সঙ্গে কিন্তু আমার সংসার হবে না, আমার শ্বশুর খুব জলি মাইন্ডেড ছিলেন। তো আমি যখন দেখলাম যে আমি এই মিডিয়াতেই কাজ শুরু করেছি, তখন আমার কাছে মনে হলো যে একটা নিজস্ব প্রযোজনা সংস্থা থাকলে ভালো হয়। রুটস অডিও ভিজুয়াল করেছি, কিন্তু আমি ওটা থেকে নাটকের পাশাপাশি সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, এনজিওর কাজ, অনেক গভর্নমেন্টের কাজ যেগুলো হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে, কমার্শিয়াল অ্যাড আমি করেছি দেশের বাইরে, ইভেন্ট কোঅর্ডিনেট করি। তো আসলে ওটা আমার কাছে মনে হচ্ছে ওটা আমার একটা বিশাল জব, এবং আমি আসলে ওখান থেকে অনেক, আমার ভলিউম অনেক কাজের। আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি জেমিনি, আমার মিথুন রাশিতে আমি কোনো কিছু একটা কিছু নিয়ে আমি বসে থাকতে পারি না, আমার ভার্সেটাইল ডিফারেন্ট টাইপের কাজ ভালো লাগে, আমি মনোটোনাস হয়ে যাই, আমি কোনো একটা কাজ অনেক দিন করতে পারি না, করি না, চাই না। তো প্রডিউস করতে গিয়ে নাটক প্রডিউস করলাম, আমি কিন্তু প্রডিউসার অ্যাসোসিয়েশন ফাউন্ডার মেম্বার। আমি প্রথম, আমার কাছে মনে হয়েছিল যে আমাদের মিডিয়াতে এত বড় একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে যাচ্ছে, আমি আব্দুল আল মামুন রশিদ ভাইকে ফোন করে বলেছিলাম ডিসিপ্লিন দরকার, আলী বশির ভাই আরও কয়েকজন ছিলেন, তো ডিসিপ্লিন কেন নাই, এটা আমার মাথায় ঢুকেছিল বোধহয় 2006-07 দিকে। তো আমি আসলে খুবই প্রফেশনাল এবং খুবই চিন্তা করে কাজটা করি। তো প্রডিউসার হিসেবে আমি আমার রুটস অডিও ভিজুয়ালকে নিয়ে আসলে এখনও আমার অনেক ড্রিম। এখন নাটক যেটা প্রচার হয়ে গেছে, যদি দর্শক বা কোনো পাঠক সেই নাটকের স্ক্রিপ্ট পেতে চান, সেটা কিন্তু পান না, কারণ এই নাটকটার স্ক্রিপ্টটা কেমন ছিল সেটা চাইলেও তারা পান না, কারণ খুব দৃশ্যমান কিছু থাকে না। সে দৃশ্যমান বলতে হাতে ধরার মতো, সেই হাতে ধরার মতো জিনিসের কথা যদি বলি তাহলে বইয়ের প্রসঙ্গ আসে। আপনি এত গল্প লিখেছেন, নাটক লিখেছেন, নাটকগুলিও তো মলাটবদ্ধ থাকলে ভালো, বই প্রকাশের ইচ্ছে আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি, আমার ডে 1 নির্জন স্রোত থেকে আজ পর্যন্ত যত নাটক আমি লিখেছি মঞ্চে এবং টেলিভিশনে এবং রেডিওতে, সবগুলো স্ক্রিপ্ট আমার কাছে আছে, একদম খুব যত্নের সাথে আমি রেখেছি। আমি যদি 95-এ আমার প্রথম নাটক লিখি, তাহলে আজকে 30 ইয়ার্স হয়ে গেছে, এবং ওগুলো নিয়ে রিসেন্টলি আমি চিন্তা করেছি আমার ভালো লাগার বিশেষ 10টা নাটক আমি বই আকারে বের করব ডেফিনেটলি। আর কিছু গল্প লিখেছিলাম, আর আমি একটা উপন্যাসে হাত দিয়েছি,
বেশ কিছুদিন হলো। তো আমি আসলে ইচ্ছে করে আমি বই ওই অর্থে প্রকাশ করিনি যে আমার বই অনেকগুলো বের করে ফেলতে হবে, আমার কখনো ভেতর থেকে কোনো তাগিদ আসেনি, কিন্তু ইচ্ছে আছে লিখবো যখন সেইভাবেই। কিন্তু নাটকগুলোর সংকলন আমি আসলে খুব রিসেন্টলি করার জন্য বের করেছি স্ক্রিপ্টগুলো। কিন্তু এই ফাঁকে যে আপনি রেডিওর কথা বললেন, রেডিওতে নাটক লেখার একটা কষ্টের কাজ, সেটা অভিনয় করা আরও কষ্টের, কণ্ঠ দিয়ে সব বোঝাতে হয়। এখন একজন নাট্যকারকে কতটা পরিশ্রম করতে হয় রেডিওতে নাটক লেখার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে পরিচালককে? না, সেটা তো অবশ্যই, কারণ নাটকের যেই ভিজুয়ালি আমি অনেক কথা না বলেও বলতে পারি, কিন্তু রেডিওতে তো আমাকে সম্পূর্ণ প্রকাশ করতে হয় ভাবটা বা সিচুয়েশনগুলো। এটা আমি বলি, আমি ছোটোবেলায় রেডিওতে নাটক টেপ রেকর্ডারে রেকর্ড করে দেখা গেল নৌকা চলছে, আমি এক গ্লাস থেকে আরেক গ্লাসে পানি ঢালছি। তো এই বিষয়গুলো আসলে অনেক আগে থেকেই মাথায় ঘুরতো, আর আমি প্রচুর রেডিও নাটক শুনতাম। আমার রেডিও নাটকের এত ভক্ত ছিলাম দুপুরবেলায়, মানে তখন আমার ক্লাস 8-9-এ পড়ি হয়তো, কিন্তু ওই রেডিওর সাথে, আমার বাবা তো রেডিওতে ছিলেন, আমাদের বাসায় ভালো ভালো রেডিও ছিল, তো আমি কান লাগিয়ে 3টা 5-এ নাটক হবে, ইন্ডিয়ান, বাংলাদেশের, আমি প্রচুর নাটক শুনতাম রেডিওর। সো রেডিওর নাটকটা লেখা আমার জন্য আরও সহজ, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং অনির্বাণ। তো আমার কাছে মনে হয় যে আমি যা কিছু লিখছি না কেন, আমি কিন্তু অনেক পড়ি, বা আমার যে সোশ্যাল মিডিয়ায় এখন যে লেখাগুলো, বই পড়ার অভ্যাসটা হাকিমের অনেক বেশি, প্রচুর বই পড়ে। আমিও পড়েছি ছোটোবেলায়, কিন্তু এখন নানান কারণে হয়তো বইটা হাতে কম ধরা হয়। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় যারা খুব ভালো লিখেন, আমি একেবারে নিয়মিতভাবে তাদের আমি নিউজ ফিডে যাই এবং টাইম লাইনের পড়াগুলো আমি পড়ি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় দিয়েছেন, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম জিনাত হাকিমের। তিনি নাট্য পরিচালক, নাট্য প্রযোজক, নাট্য রচয়িতা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে দেখার আমন্ত্রণ, আর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।